অনুভূতি শব্দকথায় আপনাদের স্বাগতম। বিয়ের পাত্রীর হাতে অপ্রত্যাশিতভাবে এক থাপ্পড় খেয়ে বাকরুদ্ধ হয়ে যায় আকাশ। স্বাভাবিক নজরেই সে স্পর্শ করেছিল ছায়ার হাতে, কিন্তু ছায়ার হাতটা স্পর্শ করতেই খুব জোরে সোরে একটা থাপ্পড় পড়ে আকাশের গালে। পিচ্চি একটা মেয়ের দ্বারা এমন এক অস্বস্তিকর পরিস্থিতিতে পড়বে আকাশ তার স্বপ্নযোগেও কখনো ভাবেনি। চোখজোড়া বড় বড় হয়ে যায় আকাশের। সেই সঙ্গে আকাশের মনে হচ্ছে যেন মুখের চোয়াল স্বাভাবিক অবস্থায় নেই। মেয়েদের হাতে এতখানি জোর থাকে এই প্রথম অনুভব করেছে সে। এর মাঝেই ছায়ার ঘৃণিত কণ্ঠস্বর শুনতে পায় আকাশ। ছি ভাইয়া, আমি তোমার বোন হওয়া সত্ত্বেও তুমি কিভাবে পারলে আমার সাথে এমনটা করতে? আকাশের মুখ থেকে কথা বের হচ্ছে না। লজ্জায় কোনো এক আড়ালে মুখ লুকাতে মনে যাচ্ছে। শুধুমাত্র হাতটা ধরাই ছায়া তার গালে থাপ্পড় মেরে বসেছে, ব্যাপারটা ভেবেই আকাশ বিষম খেয়ে আছে। হতভম্বের এক উচ্চ পর্যায়ে গিয়ে উঠেছে আকাশের মন। বেচারার সাথে এমনটা না হলেও বোধহয় পারত, তবে যত যাই হোক মুক্তি তার মিলে না। এই পরিস্থিতিতেও ছায়ার প্রশ্ন আরও জোরালো হয়। উত্তর করছো না কেন? তোমার কি লজ্জা শরম বলতে কিছুই নেই? এমনটা কিভাবে করলে তুমি আমার সঙ্গে? বাধ্য হয়ে মুখ খুলতে হয় আকাশের, কারণ চুপ থাকার মতন যে আর কোনো সুযোগ নেই। সে যদি এখন মুখ না খুলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করবে। ছায়া, শুধুমাত্র তোর হাতটাই তো ধরেছি আমি, এই ছোট একটা কারণে এত রেগে যাচ্ছিস কেন? ছোট একটা কারণ মানে? কোন সাহসে তুমি আমার হাত ধরলে নির্লজ্জের মতন? তোমার মধ্যে কি হায়া লজ্জা বলতে কিছুই নেই? ছায়া, আর কয়দিন পর তোর সঙ্গে আমার বিয়ে, তাই সেরকম ফর্ম্যালিটিজের কথা চিন্তাভাবনা না করেই স্বাভাবিকভাবে তোর হাতটা ধরেছি। তুমি ভাবো কিভাবে তোমার মতন একটা নির্লজ্জ ছেলেকে আমি বিয়ে করতে রাজি হয়ে যাব? তার উপরে তুমি হচ্ছে একটা গোয়ার। নিজের চেহারা আর পরিস্থিতির উপরে লক্ষ্য করেছ কখনো? ছায়া, এভাবে কেন কথা বলছিস তুই? আমি তো খারাপ কিছু ভেবে তোর হাত ধরিনি। এখনো তো বলা শুরুই করিনি। যে যেটার যোগ্য তার সাথে এর চেয়ে ভালো ব্যবহার আর কিভাবে করা যায়? ছাল নাই কুকুরের নাম রেখেছে বাঘা। এই তুমি কখনো নিজের স্ট্যাটাস আর আমার স্ট্যাটাস দেখেছ? তোমার মা পরিবারের রমতে গিয়ে এক লোককে পালিয়ে বিয়ে করে সেই শুরু থেকে নরকে জীবনযাপন করছে। তোমাদের না আছে পারিবারিক কোনো উজ্জ্বল নাম নিশানা, আর না আছে কোনো ভালো কিছু। সেই গোয়ার পরিবেশের মধ্যে আমি গিয়ে থাকবো, তাও আবার তোমার মতন অযোগ্য এক ছেলের বউ হয়ে? এত বড় দুঃস্বপ্ন দেখো কিভাবে? ছায়া, এবার একটু বেশি হচ্ছে না? বেশি কম আমি বুঝি না। আমি শুধু বুঝি পারিবারিক কারণে আমি কখনো তোমাদেরকে নিয়ে ভেদাভেদ বা অন্য পর্যায়ে নিয়ে আলোচনা করি না দেখে তুমি এটা ভেবো না যে তোমার আর আমার ক্লাস এক সমান। তোমার আর আমার মধ্যে আকাশ পাতাল দূরত্ব। তুমি যেই যোগ্যতার অধিকারী সেই যোগ্যতা আমার নিকট সবচেয়ে তুচ্ছ খেলনার মতন, কারণ না আছে তোমার কোনো ভালো পরিচয়, আর না আছে তোমার বংশের কোনো উচ্চ মর্যাদা। তাই তোমার সাথে কখনোই আমার কিছু হওয়া সম্ভব না। তার উপরে আমি একজনকে ভালোবাসি। আশা করি আগামীতে কখনো তোমার মাঝে আমি আর এই দুঃসাহস দেখতে পাবো না। লজ্জা যেন ভয়ানক আকৃতিতে মুখের আকার ধারণ করে হা করে গিলে খেয়ে নিবে এমন এক পরিস্থিতি আকাশের। দীর্ঘদিন ধরে যাকে অসম্ভব রকমের পছন্দ করে এসেছে, তার মুখ থেকে এমন সব তিক্ত কথা যেন আকাশকে একটু বেশিই নাড়িয়ে দিয়েছে ভিতর থেকে। সপরিবারে মিলে বেড়াতে এসেছে আকাশরা ছায়াদের বাড়িতে। ছায়া হচ্ছে আকাশের মামাতো বোন। বাড়ির সবার ছায়া আকাশের বিষয়টা নিয়ে অসম্মতি না থাকলেও ছায়ার আচরণে আকাশ লজ্জা অনুভব করছে, কিন্তু সে ব্যাপারটা কাউকে বুঝতে দেয় না। মামার বাড়ি বেড়াতে আসলে আকাশ যেই রুমে সবসময় থাকে সেই রুমটাতে চলে যায়। ভিতর থেকে দরজা আটকে দিয়ে খাটে হেলান দিয়ে বসে রয়েছে সে, আর মনে মনে ভাবছে এই ছায়াকে সে এমন রূপে আগে কখনোই দেখেনি। আর না ছায়া মনের ভিতরে তাদেরকে নিয়ে এসব ধারণা পোষণ করে সেসব সে আগে কখনো টের পেয়েছে। উল্টো ছায়ার আচরণে মনে হতো সে অনেক নম্র স্বভাবের। উঁচু নিচু এসবের পার্থক্য সে কখনোই করে না। এছাড়া যেখানে তাদের পরিবারের কারোরই আর তার মায়ের সবাইকে ত্যাগ দিয়ে বিয়ে করাটা নিয়ে এখন আর কোনো আপত্তি নেই, সেখানে ছায়ার মনে এসবের এত রেশ তা ভাবতেই সে অবাক হচ্ছে। বেচারার মন উদাসীন হয়ে আছে। মেয়েটাকে সেই ক্লাস 10-এ থাকতে একবার শাড়ি পরা দেখে আকাশ পাগল হয়েছিল। সেই থেকেই ছায়ার প্রতি তার ভালো লাগা। আর আজকে কি থেকে কি হয়ে গেল, এক নিমিষেই সবকিছু ধুলোতে পরিণত হয়েছে। খুব অপমান বোধ হচ্ছে আকাশের। কঠিন এক পরিস্থিতির মধ্যে ফেসে গেছে আকাশ। একদিকে ছায়ার দেওয়া লাঞ্ছনা, আরেকদিকে পছন্দের মানুষটা তাকে গ্রহণ করতে অস্বীকার করা, তার উপরে সেই মানুষটাই নাকি অন্য আরেক পুরুষে আসক্ত। ভেবেই পাচ্ছে না কিভাবে নিজেকে শান্ত করা উচিত তার। এসব ভাবতে ভাবতেই চোখখানা লেগে যায়। সজাগ হয় ছায়ার আম্মুর ডাকে। বিকালের নাস্তা করার জন্য ডেকেছে তাকে। রুম থেকে বেরিয়ে নাস্তা করতে চলে যায় আকাশ। ছায়ার কথা অনুসরণ করে মামার বাড়ির কারোর সাথেই আর নজর মেলায় না সে। চুপচাপ নজর নিচে নামিয়ে নাস্তা করে। নাস্তা শেষে বাড়ির সবাইকে জানায় তাকে চলে যেতে হবে। যদিও বা ছায়াদের বাড়িতে তাদের 3-4 দিন বেড়ানোর কথা। গতকাল সবেমাত্রই তারা বেড়াতে এসেছে,
কিন্তু আকাশের যাওয়ার কথা শুনেই ছায়ার আম্মুর জেরার কবলে পড়ে সে। চলে যেতে হবে মানে কি? বেড়াতে এসেছিস, একদিনও হয়নি ঠিক মতন, এত জলদি কোথায় যাচ্ছিস তুই? মামি, আমার জরুরি একটা কাজ আছে। কি কাজ আছে শুনি তোর? মামি, আমার এক ফ্রেন্ড আছে, অন্য শহরে থাকে। সে 2-3 দিন পর দেশের বাইরে চলে যাবে, তাই সে ইমার্জেন্সি ফোন করে আমাকে তাদের বাড়িতে যেতে বলেছে। তুমি বুঝোই তো, সেখানে গেলে সে দেশের বাইরে যাওয়ার আগ অবধি আমার আর আশা হবে না। এটা কোনো কথা? বেড়াতে এসে ঠিক মতন বেড়াতেও পারলি না, চলে যাচ্ছিস? মামি, কি করব বলো, যেতেই যে হবে। আচ্ছা ঠিক আছে, তোকে তো আর আটকানো যাচ্ছে না, তবে যখনই সময় পাবি বেড়াতে চলে আসবি কিন্তু। আচ্ছা মামি, ঠিক আছে। আকাশ নাশতা শেষ করে নিজের রুমে চলে যায় টুকটাক কাপড় গোছাতে। মূলত তার দম বন্ধ লাগছে এই বাড়িতে, সে কারণে সে মিথ্যা কথা বানিয়ে বলেছে। তবে পুরোপুরি মিথ্যা কথা বলেছে ব্যাপারটা কিন্তু এমনটাও নয়। তার শহরেরই এক ফ্রেন্ড 15 দিনের জন্য দেশের বাইরে ঘুরতে যাচ্ছে, সে এটাকেই একটু বানিয়ে চুরিয়ে লম্বা করে মিথ্যা কথা বলেছে, যাতে তাকে আর কেউ আটকাতে না পারে। ব্যাগ নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। বাসা থেকে বের হওয়ার আগ মুহূর্তে সে সবার থেকে বিদায় নেয়। ছায়া সবার সঙ্গে ডাইনিং রুমেই ছিল। ছায়া ব্যাপারটা কিছুটা আন্দাজ করে, কারণ সে যখন তার মায়ের সঙ্গে চলে যাওয়ার বিষয় নিয়ে কথাবার্তা বলছিল তখন আকাশের ব্যবহারে একটু ব্যতিক্রম লক্ষ্য করে। তবে পুরোপুরি নিশ্চিত হতে পারে না বিষয়টা নিয়ে, কিন্তু যাই হোক, সে বেশি একটা ভ্রুক্ষেপ করে না এসবের দিকে। আকাশ চলে যাওয়ার সময়ও সে নিজের মতন ফোন ঘাঁটতে মগ্ন থাকে, কিন্তু চলে যাওয়ার আগ মুহূর্তে কেন জানি সে আকাশের দিকে ফিরে তার দৃষ্টির সম্মুখীন হয়। আকাশ মুখের ভাঁজটা বাঁকা করে অদ্ভুত একটা হাসি দিয়ে নজর ফিরিয়ে চলে যায়। ছায়ার কাছে কেমন যেন অদ্ভুত লাগে আকাশের হাসিটা। সে আন্দাজ করতে ব্যর্থ হয় না যে আকাশ কিছু একটা ঘটাতে যাচ্ছে, তবে কি ঘটাতে যাচ্ছে সেটা সে আন্দাজ করতে পারেনি। এটুকু শুধু বুঝতে পারে হাসির পিছনে কোনো কালো রহস্য আছে, স্বাভাবিক কোনো হাসি নয় এটা। মানুষ সাধারণ হাসলে তার হাসির অর্থটা বোঝা যায়, খুশি মনে ফুটে ওঠা মুখের হাসিটা দেখতেই অন্যরকম লাগে। কিন্তু আকাশ হাসিটা দেওয়ার সময় ভিতরের কোনো তৃপ্তি ছিল না হাসির মাঝে। তবে যত যাই হোক, ছায়ার এসবের প্রতি কোনো আকর্ষণ নেই। সাময়িকভাবে কিছু ভাবনা মনে আসলেও সে সেটাকে নিয়ে ভাবতে চায় না বেশি একটা, নিজের ফোন চালানোর কাজে মগ্ন হয়ে পড়ে। আকাশ ছায়াদের বাসা থেকে বের হয়ে একটা গাড়ি নিয়ে বন্ধুর বাড়িতে চলে যায়। রাস্তায় যেতে যেতে বন্ধুকে ফোন করে বলেই রাখে সে বাইরে যাওয়ার আগ অবধি 2-1 দিন তাদের বাসাতেই থাকবে। বাসায় পৌঁছানোর পর সিয়াম, অর্থাৎ আকাশ যেই বন্ধুর বাড়িতে গিয়েছে, সেই বন্ধু আকাশের মলিন চেহারা দেখে প্রশ্নের সম্মুখীন করে। কি বন্ধু, তোর চেহারা এমন হয়ে আছে কেন? কোনো সমস্যায় পড়েছিস নাকি? না, তেমন কিছু না। তেমন কিছু না হলে মুখ শুকিয়ে আছে কেন? তার উপরে হঠাৎ করেই ফোন করে বললি আমায় বাসায় 2 দিন থাকবি। আগে তো সচরাচর কখনো এমন আবদার করিসনি। আমার মনে হচ্ছে কিছু তো একটা হয়েছে। না মানে, আসলে গিয়েছিলাম মামাদের বাড়িতে। সেখানে মূলত যাওয়ার কারণ ছিল আমার মামাতো বোন ছায়ার সাথে আমার বিয়ের বিষয়টা পাকাপোক্ত করা, আর কদিন তাদের বাড়িতে বেড়ানো। কিন্তু আজকে সেই মামাতো বোন ছায়া হুট করে অবাস্তবিক রূপ দেখিয়েছে আমায়। কি করেছে সে? না মানে নর্মাল, আমি তার হাত ধরেছিলাম আর সে আপত্তি জানিয়ে আমার মুখে থাপ্পড় মেরে বসেছে, যেখানে আগে একটা সময় এই মেয়েই অদ্ভুত আকারে আমাকে ভালোবাসে বলে পাগলামি করেছে। কিন্তু আজ হঠাৎ কি হলো জানি না, হুট করেই এমন বিহেভিয়ার করেছে। তার উপরে আমি কিছু করি না সেটা নিয়ে কটাক্ষ কথা পর্যন্ত শুনিয়েছে। তাই আসলে মন খারাপ করে তাদের বাড়ি থেকে মিথ্যা বাহানা দিয়ে চলে এসেছি। ও আচ্ছা, এই ব্যাপার। আচ্ছা শোন, মন খারাপ করিস না। তোর সাথে আমার যে বিজনেস প্ল্যানটা করেছিলাম সেটা আমি শুরু করতে যাচ্ছি। আমার দেশের বাইরে থাকার কথা ছিল 15 দিন, তবে যাতায়াত সহ 1 সপ্তাহের মাঝেই আমার ফিরে আসতে হবে। এরপর দুজন মিলে সেই বিজনেসটা শুরু করব। আমাদের বিজনেসটা একবার দাঁড় হয়ে গেলে তখন দেখবি সবই ঠিক হয়ে যাবে। আসলে দুনিয়াটা এমনই রে, কেউ সফল না হলে তাকে মানুষ কদর করতেই চায় না। যতই তুই মনের দিক থেকে ভালো হস না কেন, তোর কদর কেউ করতেই জানবে না। যাই হোক, তুই টেনশন করিস না। আচ্ছা শোন, তোকে আরেকটা কথা বলি। বল। দেখ আকাশ, জীবনে উপরে উঠতে গেলে ভালো খারাপ সবার সঙ্গেই মিশতে হয়। আমি কিছু মাফিয়া টাইপ লোকের সঙ্গে চলাফেরা করি। আমার কোনো কিছুতে ঝামেলা হলে কিন্তু সবার আগে আমি তাদেরই সাহায্য নেই। তুই চাইলে আমার মতন তাদের সঙ্গে যুক্ত হতে পারিস। এতে করে তোর বেশি একটা লাভ না হলেও পরবর্তীতে কিন্তু তোর ব্যবসা বাণিজ্যের কাজে তাদেরকে প্রয়োজন পড়তে পারে। কারণ তুই যত উপরে উঠবি তোর পিছনেও সেরকম ডাটওয়ালা মানুষ লাগতে শুরু করবে। তখন মোকাবিলা করার ক্ষেত্রে কিন্তু তাদের সাপোর্ট তোর অনেকটা কাজে আসবে। আচ্ছা ঠিক আছে, আমি তাদের সঙ্গে যুক্ত হব। আকাশ স্বাভাবিকভাবেই তার বন্ধুকে সম্মতি জানিয়ে দেয়, কিন্তু সে ধারণাও করতে পারে না তার এই সম্মতি তাকে কোন ভয়াবহ অন্ধকার দুনিয়ার দিকে ঠেলে নিয়ে যাবে। আকাশ ক্রাইমের জগতে থাকা লোকদের সাথে যুক্ত হবে বলে স্বাভাবিকভাবেই তার বন্ধুকে সম্মতি জানিয়ে দেয়, কিন্তু সে ধারণাও করতে পারে না তার এই সম্মতি তাকে কোন ভয়াবহ অন্ধকার দুনিয়ার দিকে ঠেলে নিয়ে যাবে। বন্ধুর বাড়িতে এসেও অস্বস্তি কাটছে না আকাশের।
ছায়ার তাচ্ছিল্যপূর্ণ কথা বারবার তার মনে বাজছে। তোমার আর আমার মধ্যে আকাশ-পাতাল দূরত্ব। গালে হাত রেখে চুপচাপ বসে আছে সে। সিয়াম পাশেই আছে, তবুও একা লাগছে। ভেতরে একটা অস্থিরতা দানা বাঁধছে। ছায়ার প্রতি এতদিনের অনুভূতি কি সত্যিই ভালোবাসা ছিল, নাকি শুধুই মোহ? বন্ধু সিয়াম আকাশের অবস্থা দেখে বলে ওঠে, বন্ধু, এত চুপ কেন? ছায়ার কথাগুলো এতটা মনের মধ্যে নিস না। আমার কথা মিলিয়ে নিস, সময় বদলালে মানুষও বদলায়, শুধুমাত্র নিজেকে প্রমাণ করতে হবে। আকাশ চোখ তুলে তাকায়, গলায় একটা ভারী ভাব। কিভাবে প্রমাণ করব? টাকা পয়সা ছাড়া কি কেউ কারো মূল্য দেয়? সিয়াম সামান্য হেসে ওঠে। তার হাসির মধ্যে এক ধরনের ধূর্ততা ছিল। পরিশেষে সে নিজেই সেটা প্রকাশ করে। তোর কথায় যুক্তি আছে, তাই আমি চাই তোকে একটা অদ্ভুত সুযোগ দিতে। কিসের সুযোগ? শোন, আমি জানি তুই আমার সঙ্গে বিজনেসটা নিয়ে অনেক স্বপ্ন দেখছিস, তবে মাফিয়াদের দুনিয়াটা এমন এক অদ্ভুত জায়গা যেখানে টাকার কোনো অভাব হয় না। কিন্তু এর একটা নীতি আছে, সেখানে টিকতে হলে শক্তি লাগবে, বুদ্ধি লাগবে। আর যদি একবার উঠে যেতে পারিস, তবে তোর সামনে কেউ চোখ তুলে তাকানোর সাহস করবে না। সুতরাং আমি বলবো তুই তাদের সঙ্গে যুক্ত হয়ে পড়। আকাশ চুপ করে থাকে, কারণ প্রস্তাবটা যতটা সহজভাবে সিয়াম তাকে দিয়েছে, বিষয়টা ততটাও সহজ নয়। তাছাড়া এই জগতের কথা কখনো সে কল্পনাও করেনি। এমন অন্ধকার দুনিয়ার সঙ্গে একবার মিশে গেলে রক্তের সাথে মিশে যাবে সমস্ত কিছু। এরপর বিষয়টা কোন দিকে মোড় নিবে কোনো ধারণাই নেই তার। অপরদিকে আজকে ছায়া তাকে যা বলেছে সেটা মনে করেও তার মধ্যে প্রচণ্ড রাগ জমে আছে। সত্যিই কি সে এতটা তুচ্ছ? সঠিকভাবে কোনটা করণীয় আকাশ তা ভেবে উঠতে পারছে না। নিজেকে গোছানোটাও প্রয়োজন, আবার এই জগৎটা অনেকটা ভয়ঙ্করও, সেটাও আকাশের মাথায় চলছে। খানিকটা চুপ করে থেকে সিদ্ধান্তে পৌঁছায়। এরপর চাপা গলায় বলে ওঠে, কিন্তু আমি তো এসব কিছুই জানি না। সিয়াম আবার একটু হেসে আকাশের ন্যায় চাপা গলাতে উত্তর করে, শোন, তোকে শুরুতেই এসব করতে হবে না, আর না তোকে এসব শিখবার কোনো প্রয়োজন আছে। মানুষ এক লাফেই সব কিছু শিখে ফেলে না। তুই আগে তাদের সঙ্গে দেখা কর, এরপর সিদ্ধান্ত নে। পরবর্তীতে তোর ইচ্ছে হলে যোগ দিস তাদের সঙ্গে। এরপর দেখবি সময়ের সাথে সাথে অনেক কিছুতেই পারদর্শী হয়ে উঠেছিস তুই। আচ্ছা আচ্ছা শোন, বাসায় বসে থেকে বোর হবি, এর চেয়ে ভালো আমি তোকে এখন নিয়ে গিয়ে তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে আসি। আচ্ছা। সিয়াম আকাশকে সাথে নিয়ে অন্ধকার জগতের লোকদের সাথে পরিচয় করিয়ে দিতে নিয়ে যায়। গাড়ি করে দুজনে একটা 5 স্টার হোটেলের সামনে নামে। জায়গাটা দেখে কিছুটা অবাক হয় আকাশ, কারণ এমন খোলামেলা পরিবেশে সমাজের জন্য আতঙ্কজনক লোকেরা কি করে বসবাস করছে সেটাই ভাবনায় ঘুরছে। এমন সময় সিয়ামের ডাকে ভাবনার যতরের ঘোর কাটে আকাশের। কি রে, এমন ভাবুক হয়ে কি ভাবছিস? না মানে কিছু না। আচ্ছা চল, ওনারা হোটেলের ভিতরেই আছে। চুপচাপ সিয়ামের কথা অনুসরণ করে আকাশ। হোটেলের ভিতরে প্রবেশ করার খানিক বাদে একটা তামাশাজনক চিত্র চোখে পড়ে। মেয়ে ছেলে উন্মুক্তভাবেই নাচানাচিতে মগ্ন। টিভিতে দেখা সিরিয়াল এবং মুভির মতোই হুবহু দৃশ্য এখানে। অথচ সে ছেলে হয়েও কখনো এসবের ধারে কাছে ঘেঁষেনি। মনে টুকটাক প্রশ্ন জাগলেও সিয়ামকে অনুসরণ করে চলতে থাকে। সিয়াম আকাশকে নিয়ে মানুষজন এড়িয়ে একটা সিক্রেট জায়গায় চলে যায়। দেখেই বোঝা যাচ্ছে এই জায়গায় সবার আসার কোনো অনুমতি নেই। তবে সিয়াম তাকে কোনো অনুমতি ছাড়াই এখানে নিয়ে এসেছে। আরও কিছুটা হাঁটার পর কয়েকটা পর্দা চোখে পড়ে। সিয়াম পর্দা সরিয়ে তার অপর প্রান্তে সোফায় বসে থাকা কয়েকটা লোকের মাঝে গিয়ে সোজা বসে পড়ে। আকাশ বুঝতে পারে এরাই হয়তো সেই লোক যাদের সঙ্গে তাকে দেখা করতে এনেছে। তবে এর মাঝেই একটা আশ্চর্যজনক বিষয় ঘটে। লোকগুলো আকাশকে দেখা মাত্রই সোফা থেকে উঠে পড়ে। আকাশ কিছুটা স্তব্ধ হয় তাদের আচরণে। সিয়ামও কিছুটা আশ্চর্যের মাত্রা বহন করে। সবাই একে অপরের চোখাচোখি তাকিয়ে আছে। এর মধ্যেই লোকগুলো বলে ওঠে, সিয়াম, এই ব্যক্তিটাকে? কেন ভাই, কি হয়েছে? তাকে দেখে আমার সন্দেহ হচ্ছে স্ট্রাইক টিমে থাকা সদস্যের মতন, যারা কিনা অপরাধীদের স্পটের মধ্যেই গুলি করে মেরে ফেলে। আরে ভাই, কি বলেন এসব? সে হচ্ছে আমার বন্ধু, আপনার কথাও ভুল হচ্ছে। আমি উল্টো আরও এখানে নিয়ে এসেছি কিছু একটা লাইনঘাট করিয়ে দেওয়ার জন্য, আর আপনি উল্টো আরও খামোখা কী সব ধারণা করে বসে আছেন। সত্যি বলছিস তো? আরে ভাই, মিথ্যে কেন বলতে যাব? সে আমার বন্ধু, আর তাকে এখানে নিয়ে এসেছি আপনাদের সাপোর্টের জন্য। বেচারা এক প্রকারের হতভাগা।
নিজের জীবনের কোনো লাইনঘাট না করতে পেরে জায়গায় জায়গায় ঠোকর খাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাকে বসতে বল। মাহমুদ, ওইখানে বস। সিয়ামের কথা অনুসরণ করে বসে পড়ে আকাশ। তবে আকাশ একটু আশ্চর্য হয় সিয়াম তাকে মাহমুদ বলায়, কারণ নামের শুরুটা না বলে শেষ অংশ ধরে ডেকেছে তাকে। বিষয়টা নিয়ে ভাবনা কাজ করলেও চুপ করে থাকে, তবে মনটা তার চুপ নেই। নতুন এক আপত্তি কাজ করছে মনে। সামনে থাকা মানুষজন আর এই জায়গার সব কিছুই কেমন যেন এলোমেলো লাগছে। জীবনের তাগিয়ে এমন সব মানুষের সাথেও তার মিশতে হবে সেটা সে কখনই ভাবেনি। চুপ করে বসে আছে। সিয়াম আকাশকে সুন্দরভাবে পরিচয় করিয়ে দিয়ে বলে ওঠে, ভাই, ওর নাম হচ্ছে মাহমুদ। সে আমার সঙ্গে বিজনেস শুরু করতে যাচ্ছে। সামনে যাতে কোনো সমস্যা না হয় সেই জন্য আপনার সাথে পরিচয় করিয়ে দিতে নিয়ে এসেছি। ও আচ্ছা, সমস্যা নেই। তোর পরিচিত যেহেতু, তাহলে আর বেশি কিছু বলার নেই। তবে আমার দলের ছেলেরা কখনো তার কাছে গেলে টুকটাক চা পানির পয়সা দিয়ে দিলেই হবে। আচ্ছা ভাই, কিন্তু আরেকটা আবদার ছিল আপনার কাছে। কি আবদার? যদি সম্ভব হয় তাকে আপনাদের দলে নিয়ে নেন। লোকটা সিয়ামের কথার উত্তর না করে একটু ভাবনায় হারায়। মাঝবয়সী একজন লোক, যার চোখের দিকে তাকালেই বোঝা যায় সে কতটা ভয়ঙ্কর। আকাশ লক্ষ্য করে লোকটার চেহারায় খানিকটা গম্ভীরতা এসেছে। আন্দাজ করে এটাই হয়তো লোকটার ভিতরে থাকা আসল রূপের একাংশ ঝলক। লোকটা পরিস্থিতি আরও কিছুটা পাল্টে দেয়। নতুন মুখ, কি করতে চাস বল? আকাশ তৎক্ষণাৎ কোনো উত্তর করে না, কারণ সে নিজেও জানে না সে আসলে কি করতে চায়। কিন্তু ছাড়ার সেই বিশ্রী কথার সুর আর তার সেই কর্কশ কথাগুলো মনে পড়তেই বুকের ভিতর এক ধরনের আগুন জ্বলে ওঠে। সে খানিকটা স্বাভাবিক হয়ে বলে ওঠে, আমি জিততে চাই, মানুষের কথার নিচে পড়তে চাই না। মানুষ আমাকে ছোট করবে সেই শ্রেণীর কাতারে আমি নাম লেখাতে চাই না। আমায় যেন মানুষ ছোট চোখে না দেখে, আমি সেটা চাই। ঠিক আছে, শুনলাম তোর ভিতরে কোনো উদ্দেশ্য রয়েছে, তবে তোর কথাবার্তার ধরনে আমি অনেকটাই পরিষ্কার যে তুই এখনো পুরোপুরি প্রস্তুতির সঙ্গে এখানে আসিসনি। তোর আরও মানসিক প্রস্তুতি প্রয়োজন। আমরা যেসব কাজ করি সেসব আবেগ দিয়ে হয় না, আমাদের সবসময় পাথর হৃদয় নিয়ে ঘুরতে হয়। সুতরাং আরও প্রস্তুতি গ্রহণ কর তুই। আর সিয়াম, আমি এই ছেলেকে দলে ঢোকানোর জন্য সুপারিশ করতে পারবো। আগে আমার হাতে অনেক পাওয়ার ছিল, আমি চাইলেই লোকজন টেনে দলে ভিড়াতে পারতাম। অবশ্য এখনও আমি K4 অর্থাৎ বোরহানের পাওয়ার আছে, তবে আমি যার আন্ডারে সব কিছু করে থাকি সে এক নতুন ঝামেলা পাকিয়েছে। অল্প বয়স কখন কি করে বোঝা মুশকিল। সে কঠোরভাবে বলেছে কোনো কিছু করার আগে ওপরের মহলের কাউকে জানিয়ে করি। আচ্ছা ঠিক আছে ভাই, বিষয়টা একটু আপনি আপনার মতো করে দেখিয়েন না, আমি এখনই তোর সামনে দেখছি, একটু অপেক্ষা কর। K4 হচ্ছে লোকটার কোড নেম, আসল নাম বোরহান। এই জগতের অনেকেই এমন অদ্ভুত নাম ব্যবহার করে থাকে। এরপর সেই বোরহান নামক লোকটা সামনে থাকা টেবিলের ওপর থেকে ফোনটা তুলে নিয়ে একটা নাম্বারে ফোন লাগায়, আর ফোনটা লাউডে দিয়ে রাখে। অপর পাশের ব্যক্তিটা ফোন রিসিভ করে। দুজনের মধ্যে কথা শুরু হয়। বোরহান তাকে জানায় সে দলে নতুন একজনকে নিতে চায়। তাকে অপর পাশের ব্যক্তিটা সম্মতি দিয়ে দেয়, আর সঙ্গে টুকটাক তাদের প্রাসঙ্গিক কিছু বিষয় নিয়ে আলোচনা করে। তবে এসব কিছুর ভিড়ে আকাশ গিয়ে পাড়ি জমায় আশ্চর্যের দুনিয়ায়। কারণ বোরহান নামক ব্যক্তিটার সঙ্গে ফোনের অপর প্রান্ত থেকে কথা বলা ব্যক্তিটা একজন নারী, তার উপরে সেই নারীর কণ্ঠটা একদম ছায়ার গলার কণ্ঠস্বরের মতন। কোনো 19-20 নেই, হুবহু ছায়ার মতোই কথার টোন। আকাশ তাজ্জব হয়ে কথাগুলো শুনছে। লোকটা কথাবার্তা শেষ করে ফোন রেখে দেয়। তবে আকাশ এতটা আশ্চর্য হওয়ার পরেও এক ঝলকও সেটার প্রতিক্রিয়া দেখায় না। বোরহান ফোন রেখে দিয়ে আকাশকে বলে ওঠে, আমি তোর বিষয়ে কথা বলে রেখেছি, তুই চাইলে আমাদের দলে ঢুকতে পারবি। তবে আপাতত আগে মনোবল ঠিক করে আয়, নয়তো ঠিক মতন কাজ করতে পারবি না, উল্টো আরও ঝামেলা পাকাবি। আচ্ছা। আরও কিছুটা সময় আকাশ সেখানে কাটায়। এরপর সিয়াম সহ দুজনেই বাসায় চলে আসে। তবে কি করবে সেই ভাবনা আকাশের মাথায় বোঝা আকারে চেপে আছে। অন্যদিকে ছায়ার সময় কাটছে ভালোই, কোনো টেনশন নেই মাথায়। বিছানায় শুয়ে ফোন চালানোতে ব্যস্ত। হঠাৎ আকাশের আম্মু তার রুমে আসে। ছায়া উঠে বসে শোয়া থেকে। ছায়া, কিছু মনে না করলে একটা প্রশ্ন করব তোকে? হুঁ খালামণি, অবশ্যই। আকাশের সাথে কি তোর কিছু হয়েছে? খালামণি হঠাৎ এমন প্রশ্ন? না মানে আমি কিছু একটা লক্ষ্য করেছি। আকাশ যখন তোদের এখানে আসে তখন সে অনেকটা আনন্দিত ছিল, কিন্তু যাওয়ার সময় চেহারার মধ্যে অন্য রকমের একটা ছাপ দেখতে পেয়েছি আমি। মনে হচ্ছিল যেন কোনো কারণে কষ্ট পেয়ে সে চলে যাচ্ছে। অবশ্য আমার ধারণাতে ভুলও হতে পারে,
পাকাপোক্তভাবে পরিষ্কার না আমি এই বিষয়ের উপর। আচ্ছা, ঠিক আছে। আকাশের আম্মু চলে যায়। ছায়ার মনে ক্ষুদ্র আকারে অনুশোচনার ভার এসে ভর করে। এতটা কঠিনভাবে আকাশের সঙ্গে কথা বলা হয়তো তার উচিত হয়নি। যদিও বা সে অস্বীকার করেছে, কিন্তু তারপরেও সেই বিষয়টা তার খালামণি আন্দাজ করে ফেলেছে। ভিতরে ভিতরে অনেকটা অপরাধী লাগছে তার নিজেকে। তবে এখন আর অনুশোচনা করেও কোনো লাভ নেই। যা ঘটার সেটা সে আগেই ঘটিয়ে ফেলেছে। এর মাঝে 2 দিন কেটে যায়। আকাশের আম্মু আকাশকে জানায় তারা বিকেলে বাড়িতে চলে যাবে। আকাশও ঠিক করে তার বাবা মা যেহেতু বাসায় চলে আসছে, তাহলে সেও বাড়িতে চলে যাবে। তাই সে সিয়ামের বাসা থেকে দুপুরে খাওয়া দাওয়া করে নিজের বাড়িতে চলে যায়। বিকালবেলায় তার বাবা মাও বাড়িতে চলে আসে। আকাশ তার বাবা মাকে দেখে খুশি হওয়ার বদলে উল্টো আরও আশ্চর্যজনক একটা ঘটনার শিকার হয়। সে তার বাবা মায়ের সঙ্গে ছায়াকেও দেখতে পায়। সে অবাক হয়ে যায়, ছায়ার মতন একটা দিমাগী মেয়ে তার বাড়িতে কি করছে। আকাশ অবাক হয়ে যায়, ছায়ার মতন একটা দিমাগী মেয়ে তার বাড়িতে কি করছে এটা ভেবে। যেই মেয়ে অহংকার দ্বারা আকাশ ছুঁতে চায়, যার মনে ভেদাভেদ গেঁথে বসে আছে, মানুষকে মানুষ বলে মনে করে না, উঁচু নিচু ভেদাভেদ সৃষ্টি করে, যেই মেয়ে নিজের খালাকে নিয়েই সমালোচনা করে, যেখানে পরিবারের মুরব্বীরা পর্যন্ত এই ঘটনাকে ভুলে গিয়েছে, সেখানে ছায়ার মতন মেয়ে তার জন্মের আগের ঘটনা নিয়ে এখনও সমালোচনার ঘাঁটি টানছে। এমন দেমাগী মেয়ে তো কোনোভাবেই তাদের বাড়িতে আসাটা শোভা পায় না। যার দৃষ্টিতে সবাই ছোট হয়ে আসে, সে কেন তার দরজায় দাঁড়িয়ে? আকাশ ভাবনার জগতে হারিয়ে গেছে ছায়ার উপস্থিতিতে। এমন সময় তার মায়ের প্রশ্নের সম্মুখীন হয় সে। কিরে, পাঠানের মতন দরজার আটকে দাঁড়িয়ে রয়েছিস কেন? আমাদের কি ভিতরে যেতে দিবি না? ও মা, হ্যাঁ। আকাশ দরজা থেকে সরে গিয়ে নিজের রুমে চলে যায়। ভাবনার রেশ মন থেকে এখনও কাটেনি তার। এখনও মনে খটকার ঘাট বেঁধে আছে। ছায়া তো এই সময় কখনো তাদের বাড়িতে আসার কথা নয়, বিশেষ করে তাকে এত শক্ত কথাবার্তা বলার পর তো ভুলেও নয়। কোন উদ্দেশ্যে এই মেয়ে এ বাড়িতে এসেছে? কৌতূহলের সূত্রপাত যেন কোনো মর্মেই হচ্ছে না। খানিকক্ষণ বাদেই আগমন ঘটে ছায়ার। ভিতরে আসতে পারি? আকাশের গলায় একরকম শীতলতা জমে ওঠে। প্রত্যুত্তরে কি বলবে ঠিক জানা নেই। যেই মেয়েটা একটা সময় অনুমতি ছাড়াই রুমে ঢুকে যেত, এই বাড়িতে কখনো বেড়াতে আসলে তাকে প্রচণ্ড জ্বালাতো, সেই মেয়েটাই কত সুন্দর নিয়মে কথাবার্তা বলছে। আকাশ ভাবনায় মশগুল হয়ে কোনো উত্তর করে না, কিন্তু ছায়া নাছোড়বান্ধা। সাথে সাথে প্রশ্নের বেড়াজালও খেলে দেয় আকাশকে। কি হলো, ভিতরে আসবার অনুমতি দেবে না তুমি? এতটাই রাগ তুমি আমার উপরে? না মানে, আয়। ছায়া অনুমতি পাওয়া মাত্রই সুরসুর করে রুমে টুটু পড়ে। রুমে ঢুকে চারপাশে চোখ বোলায়, যেন কিছু খুঁজছে। আকাশ বুঝতে পারে সে হয়তো বসার জন্য কোনো যোগ্য স্থান খুঁজছে। এরই মধ্যে ছায়া বসার স্থান খুঁজে বের করে ফেলে। আকাশের কম্পিউটার টেবিলের চেয়ারটা টেনে খাটের কাছে গিয়ে বসে। আকাশ শান্ত ভঙ্গিমায় ছায়াকে একটা প্রশ্ন করে। কিরে, হঠাৎ এই বাড়িতে কি মনে করে? তার উপরে আবার আসার কিছুক্ষণ পরেই আমার রুমে আসলি, ঘটনা কি? আকাশের কথার প্রত্যুত্তরে ছায়া নিষ্পৃহ ভঙ্গিতে বলে ওঠে, আমি আসলে ক্ষমা চাইতে এসেছি। আকাশ এবার সত্যিই অবাক হয়। সেই সাথে কিছুটা আশ্চর্যজনক দৃষ্টিতে ছায়াকে প্রশ্ন করে বসে, হঠাৎ ক্ষমা চাবার কারণ? আসলে সেদিন একটু বেশিই বলে ফেলেছি। আমি আসলে সেভাবে বলতে চাইনি। তোমার কষ্ট লেগেছে সেটা আমি বুঝতে পেরেছি, তাই ভাবলাম সরি বলা উচিত আমার। সেই কারণে চলে এসেছি বেড়াবার নাম করে তোমাকে সরি বলার জন্য। আকাশ কিছুক্ষণ চুপ করে থাকে। কারণ হিসেবে কিছুই মিল পাচ্ছে না সে। এলোমেলো সব কিছু। যেই মেয়ে একটা সময় তার জন্য পাগলামি করত, সেই মেয়ের হুট করেই এতটা পরিবর্তন। এরপর হুট করেই তাকে অনিয়ম করে অনেকগুলো কথা শুনিয়ে দেওয়া, পরিশেষে এসে আবার ক্ষমাও চাচ্ছে। ব্যাপারটা যেন পুরোই তার হিসেবের বাহিরে। মাথায় এলোমেলো হিসেবের ভার নিয়েই জটিলতার মাঝে দাঁড় করিয়ে দেয় ছায়াকে। ছায়া, তুই কি সত্যিই অনুতপ্ত, নাকি এটা কেবল একটা আনুষ্ঠানিকতা? এটা বেশি বুঝতে যাওয়ার তো দরকার নেই। আমার আচরণ একটু অতিরিক্ত হয়েছে, তাই সরি বলতে এসেছি। এরপর আর কোনো মানে বের করবে না। অবশ্য করলেও সেটাতে আমার কিছু যায় আসে না, কারণ তোমার ভাবনাকে তো আমি ধরে রাখতে পারবো না। ছায়ার আচরণে শুরুতে মনের কিছুটা দাগ দূর হলেও শেষের আচরণে আরও জোরালোভাবে প্রভাব পড়ে আকাশের। কারণ ব্যবহারের মাঝে অনুশোচনার ছিটে ফোঁটাও নেই। উল্টো শেষের কথাটায় স্পষ্ট বুঝাই যাচ্ছে সবটাই আনুষ্ঠানিকতা। যেই মেয়ে তাকে পছন্দ করে বলে একটা সময় পাগল করে ফেলত, সেই মেয়ের আচরণের কারণেই সে তাকে বোন থেকে নিজের পছন্দের মানুষের কাতারে বসিয়েছে। সেই মেয়ের ব্যবহার যেন আজকে পুরোই ব্যতিশ্রম। ভাবতেই পারছে না এটাই সেই ছায়া যাকে সে পছন্দ করে। আকাশ কি বলবে ভেবে পাচ্ছে না। এর মাঝেই ছায়া নিজের ব্যাগ থেকে একটা ছোট প্যাকেট বের করে টেবিলে রেখে বলে উঠল, এটা তোমার জন্য। এতে কি আছে? চকলেট। তোমার তো চকলেট খুব পছন্দ, তাই তোমার জন্য চকলেট এনেছি। আকাশ এবারও আশ্চর্যের সীমানায় চলে যায়।
কারণ ছায়ার ব্যবহারে স্পষ্ট বোঝাই যাচ্ছে সে সৌজন্য বোধের জন্য সবটা করছে। তাহলে তার পছন্দের খাবার এনে কিসের মূল্যায়ন করছে তাকে ছায়া? ক্রমশ সমস্ত ব্যাপার যেন আরও এলোমেলো হয়ে যাচ্ছে। এক কথায় ভাবনাকে আয়নাঘরে বন্দি করার মতন অবস্থা। ভাষাহীন একজন মানুষের কাতারে পৌঁছে গিয়েছে আকাশ। তবে ছায়ার সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। সে যেন কোনো কিছুর দায়বদ্ধতা থেকে এসব করছে। সমস্ত আনুষ্ঠানিকতা শেষ তো সে উঠে পড়ে চলে যাবার জন্য। এরপর আকাশকে বলে, আচ্ছা তাহলে থাকো, আমি যাচ্ছি খালামণির কাছে। কথাটা বলেই সে চলে যাওয়ার জন্য অগ্রসর হয়। আকাশের উত্তরের কোনো আশাই তার মধ্যে দেখতে পাওয়া যায় না। কিন্তু ছায়া চলে যাবার ঠিক আগ মুহূর্তেই আকাশ কোনো কিছু না ভেবে এত কিছুর পরেও ছায়ার হাতটা শক্ত করে চেপে ধরে। ছায়া সাথে সাথে থেমে যায়। মুখে একরাশ বিরক্তি ছায়ার। বিরক্তির সুর মুখে নিয়ে বলে ওঠে, তুমি আবারও সেই আমার হাতখানা ধরেছ? তোমার সঙ্গে আমার কিছু কথা আছে ছায়া। এটা কি মুখে বলা যেত না? আমার হাত ধরা কি বারবার এতটাই প্রয়োজনীয় হয়ে ওঠে তোমার? আচ্ছা হাত ছেড়ে দিচ্ছি, তুই চেয়ারে বস। বসলাম। কি বলতে চাও বলো। ছায়া, তুই আমার সঙ্গে এমনটা কেন করছিস বলবি একটু? তুই তো আগে এমন ছিলি না। আমি তোকে মামাতো বোনের নজরেই দেখতাম, কিন্তু হুট করেই তুই পাগলামি শুরু করলি আমাকে পছন্দ করি বলে। শুরুতে আমি এসব কিছুতে গা মাখাইনি, পরবর্তী তোর পাগলামির মাত্রা আরও বাড়ল। আম্মাও চাইতো তুই আমার বাড়ির বউ হবি। সবকিছু মিলিয়ে ধীরে ধীরে তোর পাগলামি দেখে যখন আমি তোর প্রতি দুর্বল হলাম, তখন তুই হুট করেই পাল্টে গেলি। কারণটা কি আমায় একটু খুলে বলবি? দেখো, সঠিক সময় তুমি আমাকে সঙ্গ মিলে আমি তোমাকেই চাইতাম, কিন্তু আমার যখন তোমার জন্য মাতাদ্রিক পাগলামির প্রবণতা ছিল তখন তুমি আমাকে সেই সুযোগটা দাওনি, যার কারণে সময়ের সাথে সাথে তোমার জন্য আমার সমস্ত পাগলামি নিভে গেছে। এটা তোর কেমন পাগলামি ছায়া, যেটা নিভে যায়? আর তাছাড়া এখন তো তোকে আমিও পছন্দ করি, এখন কেন আপত্তি তোর? দেখো, সবকিছুর কিছু মাত্রা থাকে। মানুষকে আগলে নেওয়ার সময় তাকে ধূরছাই করলে সে অন্য কিছুতে ঝুঁকে পড়বে, সেটাই স্বাভাবিক। তোমার কাছ থেকে আশা করা জিনিসগুলো আমি অন্য কোথাও পেয়েছি বলে তোমার প্রতি আমার ঝোঁকটা কমে গিয়েছে। বলতে গেলে একেবারে নেই বললেই চলে। ছায়া, তোর সেসব কি তাহলে আদেও ভালোবাসা ছিল? ভালোবাসা কি কখনো কমে যায়? দেখো, মেয়েদের ক্ষেত্রে এসব জিনিসগুলো একটু ব্যতিক্রম। সবার ক্ষেত্রে ব্যতিক্রম তা আমি বলবো না, তবে কিছু মানুষের জন্য ব্যতিক্রম। আর আমি অনেকটা ছোট ছিলাম যখন তোমার জন্য পাগলামি করতাম, কিন্তু তুমি পাত্তা দিতা না সেসবকে। তখন আমার জীবনে অন্য কেউ এসে আমাকে অধিকার দিয়েছে তার সঙ্গে সব ধরনের পাগলামো করার। সেই থেকেই তার প্রতি অভ্যস্ত হয়ে পড়েছি আমি। এজন্যই বলা হয় ছোট মানুষকে গাইড করতে হয়, কারণ তারা যেটা বোঝে বা যেটা পায় সেটাতেই অভ্যস্ত হয়। তুমি আমাকে তখন সঙ্গ দিলে আমি তোমার মায়ায় আসক্ত থাকতাম। তোমাকে ঘিরেই আমার সব অভ্যেস তৈরি হতো। তখন আমার মন অন্যদিকে আর যাওয়ার কোনো সুযোগই থাকতো না। কিন্তু ভাগ্যক্রমে তোমার থেকে সেই না পাওয়া জিনিসগুলো আমি অন্যের কাছ থেকে পেয়ে তার প্রতি আমি আস্থাবান হয়েছি। এখানে আমার কোনো দোষ নেই। তাহলে আমি যে তোকে এখন ভালোবাসি তার বেলাতে কি হবে? সেটা তোমার ব্যাপার। কি হবে না হবে সেসবের উত্তর এখন আমার কাছে নেই। আর বড় কথা, মেয়েরা চায় ছেলে মানুষ একটু বেশিই গোছালো হবে, তার কথাবার্তায় মানুষ অনেকখানি গুরুত্ব দেবে। সেই দিক থেকে আমার পছন্দের মানুষটা সবার চেয়ে আলাদা। গোছানো তো বটেই, সঙ্গে তার জীবনটা অদ্ভুত এক আকর্ষণে আকৃষ্ট, আর আমি তার মায়ায় মোহিত। অপরদিকে তোমার এখনও সবকিছু অগোছালো, কোনো কিছুই গোছানো নেই। সুতরাং একে তো আমার পছন্দের মানুষকে স্যাক্রিফাইস করা, দ্বিতীয়ত তোমার এমন অগোছালো জীবনে পা ফেলা কোনোভাবেই আমার পক্ষে সম্ভব না। আকাশ স্তব্ধ হয়ে যায় ছায়ার কথায়। কি বলবে ভাষা খুঁজে পাচ্ছে না। যাকে সে এতটা পছন্দ করে সে আজকে অন্যের মায়ায় আসক্ত। ব্যাপারটা ভাবতেই ভিতরে যেন হালচাল করে উঠছে আকাশের। ছায়া কথাগুলো বলা শেষ করে রুম থেকে চলে যায়। আকাশ আর আটকায় না ছায়াকে। আকাশের ভিতরটা যেন ছারখার হয়ে যাচ্ছে জ্বলে পুড়ে। পছন্দের মানুষকে অন্য কারোর সঙ্গে দেখাটা যে কেমন বাজে আক্রোশ জন্মায় মনে, সেটা আকাশ অনুভব করছে এখন। মন খারাপ করে রুমে বসে থাকে সে। এর মাঝে কেটে যায় 2 দিন। আকাশ কিছুটা চুপচাপ হয়ে যায়, তবুও মনের অস্থিরতা কাউকেই সে প্রকাশ করে না। মনের কষ্ট সব নিজের ভিতরেই লুকিয়ে রাখে। ছায়া এখনও তাদের বাড়িতে, কিন্তু আকাশের মন আনচান করলেও সে ছায়ার সঙ্গে কথা বলার আর কোনো ইচ্ছা দেখায় না। ছায়াও এসবের বিপরীত নয়, সে যেন আকাশের চেয়ে আরও এক ধাপ এগিয়ে। তার ভিতরে কথা বলার আগ্রহ তো দূরের কথা, উল্টো যেন আকাশকে উপেক্ষা করে বেড়ায়। প্রত্যাখ্যানের সব রকমের আচরণ যেন তার মাঝে। বিকালবেলায় আকাশ অনমনে রুমের জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। হঠাৎ তখনই বাসা থেকে কিছুটা দূরে রাস্তার কোণে একটা গাড়ি থামতে দেখে। গাড়িটা বেশ বিলাসবহুল, কিন্তু নাম্বার প্লেট ঢাকা। গাড়িটা থামার পরক্ষণেই গাড়ির দরজা খুলে ড্রাইভিং সিট থেকে নেমে আসে এক দীর্ঘদেহী রহস্যময় চেহারার এক লোক, আর লোকটার হাতে একটা কালো ব্রিফকেস। আকাশ কিছুটা অবাক হয়, আকর্ষণ নিয়ে দৃশ্যপটের দিকে তাকিয়ে থাকে। এর মাঝেই আকাশ লক্ষ্য করে ছায়া বাসা থেকে বেরিয়ে সবার চোখ আড়াল করে সেই কালো গাড়িটার মধ্যে গিয়ে উঠে বসে। এই অদ্ভুত দৃশ্য দেখে আকাশের চোখ যেন সোজা কপালে ওঠার জোগাড়।
আকাশ লক্ষ্য করে ছায়া বাসা থেকে বেরিয়ে সবার চোখ আড়াল করে সেই কালো গাড়িটার মধ্যে গিয়ে উঠে বসে। এই অদ্ভুত দৃশ্য দেখে আকাশের চোখ যেন সোজা কপালে ওঠার জোগাড়। আকাশের চোখ এখনও স্থির হয়ে আছে জানালার বাহিরে। তার দৃষ্টি গাড়ির দিকে আটকে আছে, যেখানে ছায়া সবার চোখ ফাঁকি দিয়ে উঠে বসেছে। কেন? কার সঙ্গে? এই রহস্য যেন তার মস্তিষ্কে এক অদ্ভুত সুরসুরি জাগিয়ে তুলছে। কালো গাড়িটা ধীরে ধীরে স্টার্ট নেয়, তারপর নিঃশব্দে দৃষ্টির আড়ালে মিলিয়ে যায়। আকাশের হাত মুঠো হয়ে আসে। এই কয়েকদিন ধরে সে নিজেকে বুঝিয়ে আসছিল যে ছায়াকে সে ভুলে যাবে, ছায়ার প্রতি কোনো আগ্রহ দেখাবে না, কিন্তু এই দৃশ্য যেন তাকে নতুন করে কিছু ভাবতে বাধ্য করছে। আকাশ ধীর পায়ে রুম থেকে বেরিয়ে আসে, সোজা গিয়ে বারান্দায় দাঁড়ায়। চারপাশ নীরব, কেউ কিছু টের পায়নি। এই বাড়ির অন্য সবাই ছায়ার চোখ ধাঁধানো আচরণে মুগ্ধ, কেউ তার ব্যাপারে প্রশ্ন তোলে না। কিন্তু আকাশের মন থেকে সন্দেহের ধোঁয়াশা কিছুতেই কাটছে না। কোথায় গেল ছায়া? কার সঙ্গে? এই বিলাসবহুল গাড়ির মালিক কে? আর সবচেয়ে বড় প্রশ্ন, ছায়া এমন কিছু কেন করছে, আর কেন সে কাউকে কিছু বুঝতে দিচ্ছে না? ছায়া যে সহজ সরল আর সাধারণ একটা মেয়ে নয়, সেটা আকাশ বহু আগেই খানিকটা বুঝেছিল, কিন্তু তার দেমাগী স্বভাব, অহংকারী আচরণ আর অস্পষ্ট মনোভাবের বাহিরে সে আর কিছুই জানে না। এসব নিয়ে ভাবতে ভাবতেই দিন কেটে যায়। সারাদিন ছায়ার সঙ্গে কোনো প্রকাশ্যে সাক্ষাৎ হয়নি তার। পরদিন সকালেই সে ছায়াকে দেখে। মেয়েটা স্বাভাবিক ভঙ্গিতে ঘুরে বেড়াচ্ছে, এমনভাবে হাসছে আর কথা বলছে যেন গতদিন কিছুই ঘটেনি। আকাশ এই স্বাভাবিকতা ভেদ করতে চায়, তাই সে ইচ্ছে করেই ছায়ার সামনে গিয়ে দাঁড়ায় আর বলে ওঠে, কিরে, গতকাল বিকেলে কোথায় গিয়েছিলি? ছায়ার মুখে এক মুহূর্তের জন্য স্থিরতা নামে, কিন্তু খুব দ্রুতই সে মুখে হাসি ফুটিয়ে তোলে, যাতে সে কৈফিয়তের হাত থেকে বেঁচে যায়। এরপর সে স্বাভাবিক টোনেই বলে ওঠে, তোমার এত কৌতূহল কেন? আমি কোথায় যাই, কি করি, সেটা কি তোমার জানার প্রয়োজন আছে? না থাকলে জিজ্ঞেস করতাম না, তাই না? আচ্ছা বুঝলাম, বুঝলে হবে না, উত্তর দে। দিচ্ছি। আচ্ছা যদি বলি আমি আমার প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম? আকাশের রক্ত কেমন যেন ঠান্ডা হয়ে আসে। যতই হোক, পছন্দের মানুষ বলে কথা, অন্য কারোর কথা পছন্দের মানুষের মুখে শুনলে যে কারোরই খারাপ লাগবে, কিন্তু সে নিজেকে শক্ত রেখে কথা বলে ছায়ার সঙ্গে। কোন প্রেমিক? যার কথা বললি সেদিন, সেই গোছানো মানুষটা? ছায়া একটু অদ্ভুত দৃষ্টিতে তাকায় আকাশের দিকে, কারণ বিষয়টা এলোমেলো হয়ে পড়েছে, তাই এটা নিয়ে আর কাহিনী লম্বা করতে চায় না। সে কারণে সে খামখেয়ালিভাবে উত্তর করে আকাশকে, হয়তো। আকাশ এবার বুঝতে পারে ছায়া ইচ্ছে করেই কিছু লুকাচ্ছে, তাই সে ছায়াকে প্রশ্নের জালে ফেলে। হয়তো মানে? সব কিছু কি বলে দিতে হবে নাকি? আমার কি কোনো পার্সোনাল ব্যাপার থাকতে পারে না, নাকি তুমি আমায় নিজের নামে ক্রয় করে রেখেছ? কোনটা? আকাশ আর কিছু না বলে ছায়ার চোখের দিকে তাকিয়ে থাকে। এই মেয়ে একটা সময় তার জন্য কতটা পাগল ছিল, আর এখন সম্পূর্ণ অন্যরকম। এমন বদলে যাওয়া কি সত্যিই সম্ভব? একটা মানুষ কিভাবে এতটা বদলে যেতে পারে, সেটা ছায়াকে না দেখলে আকাশ কখনোই বুঝত না। আকাশ চুপ হয়ে যায়, লজ্জার একটা প্রাসাদে বন্দী হয়ে যায় সে। ছায়ার বলা কথার উত্তরে কিছু বলাটা এখন অনেক বিশ্রী একটা ব্যাপার। যেখানে ছায়া নিজের পার্সোনাল বিষয় বলে দেওয়াল দাঁড় করিয়েছে, সেখানে সেই দেওয়াল ভেদ করাটা নিজেকে ছোটলোক প্রমাণ করা ছাড়া আর কিছু নয়। তাই সে চুপ করে চলে আসে। বিকেলে আকাশ বাসার বাহিরে একটা দোকানে বসে আছে, হাতে একটা চায়ের কাপ, কিন্তু তার মন আসলে অন্য কোথাও। মন এখনও কিছু প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছে। ছায়া তাকে যা বলেছে তার বেশিরভাগই অস্পষ্ট। সে কি সত্যিই অন্য কারোর প্রেমে পড়েছে, নাকি এটা শুধুই একটা ছল? আকাশের মন কেন জানি বলছে অদৃশ্য কিছু একটা আছে, যেটা ছায়া লুকাচ্ছে। এসব ভাবতে ভাবতেই হঠাৎ করেই একটা পরিচিত গাড়ি তার চোখে পড়ে। সেই কালো বিলাসবহুল গাড়িটা ধীরে ধীরে এসে থামে রাস্তার পাশে। এরপর একজন লম্বা, সুদর্শন, গাঢ় রঙের স্যুট পরা লোক দরজা খুলে নামে, যার হাতে এখনও কালো ব্রিফকেসটা আছে। আকাশের মনে পড়ে যায় গতকাল বিকেলের সেই দৃশ্য। লোকটা তখনও এই ব্রিফকেস নিয়েই গাড়ি থেকে নেমেছিল। আকাশ ভাবে, এই লোক এখানে কি করছে? এরপর মুহূর্তের মাঝেই সে সিদ্ধান্ত নেয় লোকটাকে সে অনুসরণ করবে। লোকটা ধীরে পায়ে একটা ক্যাফেতে ঢোকে। আকাশ সতর্কভাবে কিছুটা দূরত্ব রেখে তার পিছু নেয়। লোকটা ক্যাফের ভিতরে একটা নির্দিষ্ট টেবিলের দিকে এগিয়ে যায়। আকাশ দূর থেকেই সব দেখে। আকাশ আরও লক্ষ্য করে ছায়া আগ থেকেই সেখানে বসে আছে। ছায়ার সামনে একটা কফির কাপ, আর তার হাতে ছোট্ট নোটবুকের মতন কিছু একটা। লোকটাও ছায়ার টেবিলে গিয়ে বসে, তারপর ব্রিফকেসটা টেবিলের উপর রাখে।
আকাশের শরীরে যেন একটা শীতল স্রোত বয়ে যায়। মনে খালি এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এই লোকটা কে, আর থায় হাতের ব্রিফকেসের ভিতর কি আছে? লোকটা ছায়াকে কিছু একটা বলে, ছায়া উত্তরে মাথা নাড়ে। তারপর লোকটা ব্রিফকেস খুলে ভিতর থেকে একটা মোটা খাম বের করে ছায়ার দিকে এগিয়ে দেয়। ছায়া সেটা খুব স্বাভাবিক ভঙ্গিতে নিয়ে নিজের ব্যাগে ঢুকিয়ে ফেলে। এসব ঘটনা দেখে আকাশের ভিতরটা ক্রমশ কেমন যেন করছে। অদ্ভুত রকমের এক অস্তিত্ব আকাশের মাঝে। অসংখ্য ভাবনা চিন্তা আর চোখের সামনের দৃশ্য, এই দুটো মিলিয়ে খুবই বাজে একটা পরিস্থিতি আকাশের মনের। ছটফট করতে থাকা মন খালি বারবার বলছে এই দৃশ্যটা স্বাভাবিক নয়, এটা কোনো সাধারণ প্রেমিক প্রেমিকার দেখা হওয়ার মুহূর্ত নয়, এটা অন্য রকম কিছু, কিছু গোপন, কিছু বিপজ্জনক। আকাশের নিঃশ্বাস ঘন হয়ে আসছে, তাই সে নিজেকে সামলে রাখতে হালকা শ্বাস নেয়। এরপর সে আস্তে আস্তে বেরিয়ে আসে ক্যাফে থেকে, আর বের হওয়ার আগ মুহূর্তে ফোন বের করে একটা ছবি তুলে নেয়। ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে ছায়া আর সেই অচেনা লোকটা, আর সাথে টেবিলের উপর সেই ব্রিফকেস। এখন তার দরকার তথ্য, এই লোকটা আসলে কে, আর ছায়া কোন অদ্ভুত কিছুর সঙ্গে জড়িত। আকাশের ধৈর্যের বাঁধ যেন ভেঙে যেতে চাইছে। ক্যাফেতে ছায়া আর সেই অচেনা লোকের রহস্যময় লেনদেন চোখের সামনে দেখার পর থেকে তার মাথা ঠিক কাজ করছে না। সে সোজা বাসায় ফিরে আসে, কিন্তু মনে হচ্ছে যেন চারপাশের সব কিছুই ভারী হয়ে উঠেছে। অপরদিকে ছায়া এখনও স্বাভাবিক আচরণ করছে, যেমনটা সে সব সময় করে, যেন কিছুই হয়নি। কিন্তু আকাশ তো জানে সবার চোখের আড়ালে কিছু একটা ঘটছে, আর যা ঘটছে সেসব সাধারণ কোনো ঘটনা নয়। ছায়ার জীবনে এমন কিছু আছে যা সে লুকিয়ে যাচ্ছে, আর সেটাই আকাশকে এক অদ্ভুত অস্বস্তিতে ফেলে দিয়েছে। পরদিন ভরা দুপুরে আকাশ একা ছাদে বসে আছে, ঠোঁটের কোণে একটা অব্যবহৃতা সিগারেট, কিন্তু সেটা ধরানোর কথা মাথাতেও আসছে না। মাথায় শুধু একটা ভাবনা, ছায়া কোন জগতে আছে, সে কি সত্যিই কাউকে ভালোবাসে, নাকি এসব কোনো গোপন চুক্তি? আর যদি সত্যিই ভালোবাসে, এই চিন্তা তার ভিতরে ক্রমশ এক অদ্ভুত একটা জ্বালা ধরিয়ে দিচ্ছে। ঠিক তখনই পেছন থেকে একটা কণ্ঠস্বর ভেসে আসে, কি ভাবছ? আকাশ ব্যাভাচাকা খেয়ে পেছনে ফিরে তাকায়। পিছনে ফিরে দেখে ছায়া। অপরূপ সৌন্দর্য ভাসছে রোদের উত্তাপে ছায়ার চেহারায়, কিন্তু তার চেয়ে ভয়ঙ্কর রহস্যময়তা ছায়ার চোখে মুখে খেলা করছে। আকাশ কথার প্রত্যুত্তরে আলাদা এক প্রশ্নের থালা ছুঁড়ে মারে ছায়ার দিকে। কাল তোকে আমি দেখেছি। ছায়া একটু হেসে বলে, কি দেখেছ? সব। তুই যেখানে বসেছিলি, তোর সামনে যে লোকটা বসেছিল, আর সেই ব্রিফকেসে কি ছিল? ছায়ার মুখ থেকে হাসি মিলিয়ে যায়। সে এবার এক পা সামনে এগিয়ে এসে নিচু গলায় বলে, তুমি এত কিছু জানতে চাচ্ছ জানো? কারণ আমি তোমাকে যেমনটা চিনতাম তেমনটাই ভাবতাম, কিন্তু তুই যেসব করছিস সেসব আমি কিছুই বুঝতে পারছি না। ছায়া কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর ধীরে ধীরে বলে, সবাই সব কিছু জানে না, কিছু জিনিস গোপন থাকাই ভালো। কিন্তু আমি জানতে চাই। সবার সব কিছু জানতে হয় না, বিশেষ করে প্রবেশ নিষিদ্ধ জগতের ছায়া সম্পর্কে তো আরও নয়। চললাম আমি। ছায়া আর কিছু না বলে চলে যায়। আকাশ এবার নিশ্চিত ছায়ার মধ্যে এমন কিছু একটা আছে যা সাধারণ নয়, আর এই সত্য জানার জন্য তাকে আরও গভীরে নামতে হবে। তবে আরও একটা জিনিস ভেবে আকাশ অবাক হয়, একটা মানুষ কিভাবে এতটা বদলে যায় এত অল্প সময়ের মধ্যে। যেই ছায়া একটা সময় তার সামান্য কথা না শুনলে রাগ করত, সেই মেয়ে এখন তার জীবন নিয়ে কোনো ব্যাখ্যাই দিতে চায় না। মনে হয় যেন একদম অচেনা একজন মানুষের সঙ্গে সে কথাবার্তা বলে। এসব নিয়ে ভাবতে ভাবতে কিছুটা সময় পেরিয়ে যায়। ভাবনার অবসান ঘটিয়ে নিচে নেমে আসে, কারণ রোদের তাপমাত্রা চেহারায় জ্বলন ছুটিয়ে দেওয়ার উপক্রম। তবে সে নামার আগে ঠিক করে এসবের তথ্য বের করতে বিকেলে সে তার বন্ধুর সঙ্গে দেখা করবে। বিকেলে আকাশ সিয়ামের সঙ্গে দেখা করতে চলে যায়, যার কাছে অন্ধকার জগতের অনেক কিছুর উত্তর আছে, আর না থাকলেও সে সেসব উত্তর খুঁজে আনার সাধ্য রাখে। সিয়ামের সঙ্গে দেখা হওয়ার পরক্ষণেই সে সিয়ামকে প্রশ্ন করে, কালো ব্রিফকেসের ব্যাপারে কিছু জানিস? সিয়াম খানিকটা অবাক হয়ে বলে, ব্রিফকেস? কিসের ব্রিফকেস? আমি গতকাল দীর্ঘদেহী রহস্যময় চেহারার একজন লোক দেখেছি, যার হাতে একটা ব্রিফকেস ছিল, আর সেই ব্রিফকেসের উপরে একটা স্টার চিহ্ন ছিল। আমার কাছে সেই লোকটাকে একটু আশ্চর্যজনক লেগেছে। পাশাপাশি এই ব্রিফকেসওয়ালা লোকটার সঙ্গে আমার কিছু ব্যক্তিগত কৌতূহল জুড়ে আছে। তোর কি জানা আছে এই ব্যাপারে কিছু? সিয়াম একটু গম্ভীর হয়ে উত্তর দেয়, এসব নিয়ে তোর কিসের কৌতূহল, একটু বলবি? আমি গতকাল সেই লোকটাকে ছায়ার সঙ্গে দেখেছি। সিয়ামের চোখ কুঁচকে যায়, আর সে সঙ্গে সঙ্গে কিছুটা আশ্চর্যের ভঙ্গিতে আকাশকে প্রশ্ন করে, ছায়া মানে তোর বাসার ছায়া? হ্যাঁ,
এবার প্লিজ জানা থাকলে বল, এই ব্রিফকেসের কাহিনীটা কি? সিয়াম আশ্চর্য হয়। অনেকটা বাকরুদ্ধ সে, তবে বন্ধুর প্রশ্নের উত্তর তো তাকে দিতে হবে, তাই সে স্বাভাবিক হওয়ার জন্য সিগারেটের ধোঁয়া ওড়ায়। এরপর বলতে শুরু করে, এই শহরে যারা কালো ব্রিফকেস নিয়ে ঘোরে তারা সাধারণ কেউ নয়। আর এই শহরে কালো ব্রিফকেস কেবল দুই ধরনের মানুষ নিয়ে ঘোরে, একটা হচ্ছে ড্র্যাগলর্ড, আরেকটা হচ্ছে কন্ট্রাক্ট কিলার। আকাশের শরীর যেন ঠান্ডা হয়ে যাওয়ার উপক্রম, আটকে উঠেছে সিয়ামের কথা শুনে। তাজ্জবের সুরে অটোমেটিক তার মুখ থেকে প্রশ্ন বেরিয়ে যায়, মানে মানে এই ব্রিফকেসের ভিতর হয় ড্রাগ থাকে, নয়তো খুনের চুক্তির কাগজ। আকাশের শিরদাঁড়া দিয়ে যেন ঠান্ডা একটা স্রোত নেমে যায়। কি বলবে ভাষা পাচ্ছে না। এত বড় তাজ্জবওয়ালা ব্যাপার হজম করতেই যেন কষ্ট হচ্ছে। তবুও সে বাধ্য হয়ে হজম করে। এরপর সিয়ামের সঙ্গে আড্ডা দিয়ে বেশ অনেকক্ষণ সময় কাটায়। বাসায় ফেরে রাতে। এরপর বাসায় প্রবেশ করতেই দেখে ছায়া বারান্দায় দাঁড়িয়ে আছে। চাঁদের আলো তার মুখে পড়েছে, কিন্তু সেই মুখে আগের কোমলতা নেই, বরং দেখে পায় একটা কঠিন অভেদ্য অভিব্যক্তি। আকাশ ছায়ার রুমের দরজার কড়া নাড়ে। অনুমতি চাওয়ার কিছু নেই, ভেতরে আসতে পারো, এটা তোমারই বাড়ি, আমি কেবল মেহমান। আকাশ এসবের উত্তরে কিছু না বলে আবারও সরাসরি ছায়াকে প্রশ্ন করে, তোর সঙ্গে কাল ক্যাফেতে যাকে দেখেছিলাম সে কে? তুমি কি আমাকে অনুসরণ করেছ? এটা কিন্তু উত্তর না ছায়া। সবার সব সত্যি জানার মতন প্রস্তুতি থাকে না, আর সবার সব রকম সত্যি জানতেও হয় না। ছায়া ঘুরিয়ে পেঁচিয়ে উত্তর না করে একটু সোজা ভাষায় বলতো কাহিনী কি, আমি সত্যি জানতে চাই। দেখো ভাইয়া, আমি তোমাকে কিছুই বলতে আগ্রহী না। আমি তোমাকে এর আগেও বলেছি, এখন আবারও বলছি, মানুষের পার্সোনাল বিষয় থাকে। তুমি আমার কোনো বান্ধবী বা বন্ধু না যে তোমাকে সব বলতে যাব আমি। এছাড়া আমি অ্যাডাল্ট বা উপযুক্ত একজন মেয়ে, আমার পার্সোনাল ব্যাপার স্যাপার থাকতেই পারে। সুতরাং সবার সব বিষয় নিয়ে কখনো ঘাটাঘাটি করতে যাবা না। যাও গিয়ে তোমার কাজ করো, আর আমাকে আমার মতন থাকতে দাও। আকাশের অস্বাভাবিক মাত্রায় মেজাজ খারাপ হয়, তবে সে সেটার একাংশও প্রকাশ করে না, কারণ ছাড়া কথার ভাঁজে রেখা টেনে দিয়েছে। তাই সে মনের ক্ষোভ থেকে সিদ্ধান্ত নেয় এসবের অর্থ বের করার জন্য তাকে এই মাফিয়াদের নিষিদ্ধ জগতে নামতেই হবে। গল্প নিশীথের নেশা, লেখক আকাশ মাহমুদ। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।